আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিসার পদে যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধান হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। যদি ডালের মূল্য 25% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কী হারে কমালে ডালের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তো দাম যেহেতু 25% বৃদ্ধি হয়েছে, তাহলে 25% বৃদ্ধিতে এখন বর্তমান মূল্য কত? 100 যোগ 25 কত হলো? 125 টাকা। এখন তো দাম হয়ে গেছে 125 টাকা, কিন্তু আমি আগে কত টাকার ডাল কিনতাম? আমি আগে 100 টাকার ডাল কিনতাম, ঠিক আছে? তাহলে আমি এখন কত কিনবো? এখন 100 টাকার ডাল কিনবো, কারণ কি বলছে যে খরচের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে আমার খরচ কত কমাতে হবে? টাকার ক্ষেত্রে যেহেতু 125 টাকা হয়ে গেছে, আমি কত টাকার কিনবো? যেহেতু 125 টাকা হয়ে গেছে, আমি 100 টাকারই কিনবো। তাহলে এই দেখেন 125 টাকা দাম আর আমি 100 টাকার কিনবো, তাহলে আমার খরচ কত টাকা কমাইতে হবে? 25 টাকা কমাইতে হবে, ঠিক আছে? এখন এই 25 টাকাটা খরচ কোনটা থেকে কমাইতে হবে? এই 125 টাকা থেকে, কারণ বর্তমান দাম তো 125। তাহলে সুতরাং 125 টাকায় কমাতে হবে কত টাকা? 25 টাকা। তাহলে 1 টাকায় কমাতে হবে কত? 125 ভাগের 25 টাকা। তাহলে যেহেতু শতকরা, তার মানে 100 টাকায় কমাতে হবে। 25 ইন্টু 100 ভাগ হচ্ছে কত? 125। 25 দিয়ে কাটলে 5 25 125, 5 দ্বারা 100 কাটলে 20। তাহলে কত টাকা? আমার 20 টাকা কমাইতে হবে। মানে কি শতকরা, উত্তরা যেহেতু শতকরা, তার মানে 20% আমার কমাইতে হবে খরচ। তারপর খতে আছে হচ্ছে একটি শহরের জনসংখ্যা আছে 20 লক্ষ, 20 লাখ জন, এবং প্রতি বছর তার শতকরা 4 জন করে বৃদ্ধি পায়। 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? জনসংখ্যার অঙ্ক মনে রাখবেন সবসময় হচ্ছে চক্রবৃদ্ধি, ঠিক আছে? চক্রবৃদ্ধি মুনাফা যেভাবে বের করেন, এই সূত্র দ্বারা এটা বের হবে। তাহলে 3 বছর পর জনসংখ্যা হবে সি ইকুয়াল টু P1 প্লাস R টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে পি এর মান কত? 20 লক্ষ। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। 1 যোগ শতকরা বৃদ্ধি হার কত? 4। তাহলে 4 নিচে হচ্ছে 100 আর উপর হচ্ছে বছর, ঠিক আছে? তাহলে কত বছর? 3। এই জন্য দিলাম 3। শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে এইটা যোগ করলে কত হবে? আমরা জানি 100 ভাগের 4 হবে, কারণ কি 100 একে 100 আর যোগ 4, তাহলে কত? 104 হবে। তার হচ্ছে পাওয়ার 3, ঠিক আছে? তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ইন্টু, দেখেন এটা কীভাবে লিখতে হয়, যেহেতু 3 বার আছে, যেহেতু পাওয়ার 3, তাহলে উপরে আমি 104 লিখবো 3 বার, আর নিচে আমি 100 লিখবো 3 বার। আচ্ছা, এখন কাটাকাটি করি। 2 শূন্য 2 শূন্য, এখানে 2টা, এখানে 2টা, তাহলে সব শূন্য কেটে গেছে। তাহলে রইল গুণ কি রইল? 2 আর হচ্ছে 104 গুণ 104 গুণ 104। তো আপনারা একটু কষ্ট করে এই 3টা গুণ করে তার সাথে 2 দিয়ে গুণ করে নেবেন। তাহলে আসবে হচ্ছে 22 লক্ষ 49,728 জন, ঠিক আছে? এটা হবে ওই শহরের জনসংখ্যা 3 বছর পরে। গ 100 টাকায় 25টি কমলা ক্রয় করে 100 টাকায় 20টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই অঙ্কটা 3 ভাবে করা যায়, আমি এখন একভাবে করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যেহেতু 100 টাকায় ক্রয় মূল্য আছে, আমি বিক্রয় মূল্যটা বের করব, তাহলেই আমার লাভটা আমি পেয়ে যাব, ঠিক আছে? এখন কিসের বিক্রয় মূল্য? কারণ 100 টাকা আমি 25টা কমলা ক্রয় করেছি আর 100 টাকায় 20টি কমলা বিক্রি করেছি। তাহলে দেখেন 20টির বিক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত? 20 ভাগের 100 টাকা। এখন আমি কতটা কিনেছিলাম? 25টা কিনছিলাম না? তাহলে আমি 25টার বিক্রয় মূল্য বের করে দিই। তাহলে দেখেন কি হয়। তাহলে 20 দিয়ে 100 কাটলে 5, 5 25-এ কত টাকা? 125 টাকা। এখন দেখেন, এই দেখেন 25টার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 25টার বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে দেখেন 100 টাকা ক্রয় মূল্য থাকলে 125 টাকা বিক্রয় মূল্য হলে তাহলে লাভ কত টাকা? লাভ হচ্ছে 125 মাইনাস 100 সমান হচ্ছে কত টাকা? 25 টাকা।
এখন আমি এটাকে কেন করলাম, এরভাবে কেন করলাম, কারণ কি 100 টাকার উপর যা আছে সেটাই শতকরা হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমি আলাদা শতকরা বের করতে হবে না, আমি ডাইরেক্ট উত্তর লিখতে পারবো 25% লাভ। কারণ কি 100 টাকায় 25 টাকা লাভ মানে কি 25% লাভ, ঠিক আছে। এই জন্য আমি এইভাবে করেছি, সহজে হয়ে গেছে। আচ্ছা, 10 টাকায় 10টি ও 8টি দরে সমান সংখ্যক লিচু ক্রয় করে 10 টাকায় 9টি দরে বিক্রি হলো। তাহলে এখন প্রথম কি করছে, সে 10 টাকায় 10টি পাইছে, পরে 10 টাকায় 8টি পাইছে, আর 10 টাকায় 9টি দরে বিক্রি করছে। আচ্ছা, তাহলে বলছে সমান সংখ্যক লিচু কিনছে, তো এখন কত টাকায় কতগুলো লিচু কিনছে সেটা তো আমি জানি না, তাহলে এটা আমি বের করতে পারবো কীভাবে। দেখেন কতটি কিনছে, 10, 8, 9, ঠিক আছে না। কিনা বেচার সংখ্যাগুলো কত, 10, 8, 9। তাহলে 10, 8, 9 এর লসাগুই হবে নির্ণেয় লিচুর সংখ্যা, ঠিক আছে। তাহলে 10, 8, 9 লসাগু করেন, 2 দ্বারা করলে 5, 4, 9, তাহলে আর যাবে না, 4 গুণন 9, ঠিক আছে। 5 দুগুণে 10, 4 নং 36, তাহলে কত, 360টি। তাহলে সে 360টি লিচু কিনছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম কিনছে কি, তাহলে প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে 10টি লিচুর, তাহলে 10টি লিচুর ক্রয় মূল্য কত টাকা, 10 টাকা। তাহলে একটি লিচুর ক্রয় মূল্য 10 ভাগের 10 টাকা, তাহলে 360টি লিচুর ক্রয় মূল্য 10 × 360, তাহলে কত টাকা, 360 টাকা, ঠিক আছে। তাহলে সুতরাং 8টি দরে ক্রয় মূল্য কত হয়, 10টি করে লিচুর দাম তো 10 টাকা, তাহলে 8টি করে লিচুর দাম কত হয়, 8টি লিচুর ক্রয় মূল্য কত টাকা ছিল, 10 টাকা ছিল, কিনতে হবে কত টাকা, 360 টাকা, ঠিক আছে। ভাগ হবে 4টি 8 দ্বারা, ঠিক আছে, 8 দ্বারা ভাগ হবে। দেখেন যে এটার মতোই, ঠিক আছে। দেখেন 10টি লিচুর ক্রয় মূল্য 10 টাকা, তার মানে কি 8টি লিচুর ক্রয় মূল্য 10 টাকা, একটি লিচুর এত, তাহলে সুতরাং 360টি লিচুর হতো। এই যে জাস্ট এই যে নিচের সংখ্যাটা বারবার না লিখে একবার লিখে ফেলছি, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, তো 4 দিয়ে কাটলে 4 নং 36, 90, 5 নং 45, 450 টাকা, ঠিক আছে। তাহলে সুতরাং 360টি লিচু কিনছে না, দুইবারই 360টি করে লিচু কিনছে, তাহলে 360 যোগ 360 বা 720টি লিচুর, তাহলে 60টি লিচুর মোট ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য হচ্ছে, প্রথম হচ্ছে 360 টাকা, পরে হচ্ছে 450 টাকা, তাহলে মোট হচ্ছে কত, 810 টাকা, ঠিক আছে। তাহলে মোট হচ্ছে 810 টাকা। তো এখন আমরা এটার বিক্রয় মূল্যটা বের করব। তাহলে 9টির বিক্রয় মূল্য কত টাকা, 10 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য হচ্ছে 9 ভাগের 10 টাকা, তাহলে আমি টোটাল কত টাকা, 720টি কিনছি, তাহলে 720টির বিক্রয় মূল্য কত, 10 × 720, তাহলে কত, 8 নং 72, 80, তার মানে কত টাকা, 800 টাকা। তাহলে 800 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়, 810 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য কত টাকা, বিক্রয় মূল্য হচ্ছে আমার 800 টাকা। তাহলে ক্ষতি কত টাকা, ক্ষতি হবে 810 বিয়োগ হচ্ছে 800 সমান হচ্ছে কত টাকা, 10 টাকা ক্ষতি। তাহলে এখন শতকরা বের করতে হবে। তাহলে 810 টাকায় ক্ষতি কত টাকা, 10 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি কত, 810 ভাগের 10 টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি, 100 টাকায় ক্ষতি কত, 810, 10 × 100, তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে হচ্ছে কত, 81 ভাগের হচ্ছে 100। তাহলে 81 ভাগের 100 হলে 81 দ্বারা 100কে ভাগ করেন, 100 একে 81 একে 81, থাকবে কত, 19। তার মানে হচ্ছে 1 সমস্ত 81 ভাগের 19 টাকা, ঠিক আছে। তাহলে উত্তর আসবে কত, উত্তর আসবে হচ্ছে 1 সমস্ত 81 ভাগের 19%, ঠিক আছে। পার্সেন্টে উত্তরটা আসবে কিসে, পার্সেন্টে। ওকে, এটাই হচ্ছে আনসার। রহিম ও করিম উভয়েরই আয় সমান। রহিম তার আয়ের 1/5 সঞ্চয় করে, কিন্তু করিম রহিম অপেক্ষা বছরে 4000 টাকা অধিক ব্যয় করে।
4 বছর পর দেখা গেল যে করিম 11,000 টাকা ঋণগ্রস্ত হলো, তাদের প্রত্যেকের আয় কত? আচ্ছা, তাহলে যেহেতু প্রত্যেকের আয় সমান, ধরি উভয়ের আয় x টাকা, ঠিক আছে। তাহলে প্রত্যেকের আয় যেহেতু সমান, তাহলে উভয়ের আয় ধরলাম x টাকা। আচ্ছা, তাহলে কি বলছে, রহিম তার আয়ের 1/5 সঞ্চয় করে। তাহলে রহিম সঞ্চয় করে 1/5, 1/5 মানে 5 ভাগ, ঠিক আছে, এত টাকা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কি এরকম, এই যে x এর 1/5, তাহলে x একে x, ঠিক আছে, এই যে 1/5। তাহলে রহিম খরচ করে কত সেটাকে বের করি। তাহলে রহিম খরচ করে হচ্ছে x - 5/x টাকা, ঠিক আছে না। এইটা থেকে সঞ্চয়টা বাদ দিলে তো বাকি টাকা খরচ করে, তাহলে হচ্ছে 5x - x = হচ্ছে 4x/5 টাকা, ঠিক আছে। 4x/5 টাকা কি হচ্ছে, সে খরচ করে, এটাকে খরচ করে, রহিম খরচ করে। আচ্ছা, কিন্তু রহিম অপেক্ষা বছরে 4,000 টাকা বেশি খরচ করে, ঠিক আছে। তাহলে করিম খরচ করে কত? তাহলে করিম খরচ করে হচ্ছে 4x/5 আর হচ্ছে যোগ 4,000 টাকা, ঠিক আছে না। কারণ কি, করিম হচ্ছে কি রহিম অপেক্ষা এত টাকা বেশি খরচ করে, 4,000 টাকা, তাই 4,000 টাকা তার খরচের সাথে প্লাস দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন করিম কত বছরে ঋণগ্রস্ত হয়েছে, কত টাকা? 11,000 টাকা। 4 বছর পর করিম 11,000 টাকা। আচ্ছা, তাহলে করিম 1 বছরে ঋণগ্রস্ত হয়, সে তো 4 বছরে 11,000 টাকা খরচ করে। তাহলে 11,000কে আমরা 4 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে আমার কি হয়ে যাবে, আমি 1 বছরে সে কত টাকা ঋণ করে সেটা পাবো, 1 বছরে সে কত টাকা ঋণে পড়ে সেটা পাবো। তাহলে 4 দুগুণে 8, 30, 4 7 28, 5 0, সালে 2750 টাকা। তাহলে সে 1 বছরে কত টাকা ঋণগ্রস্ত হয়? 2,750 টাকার সে 1 বছরে ঋণগ্রস্ত হয়। তাহলে এখন প্রশ্ন মতে দেখেন, করিমের খরচ এটা, করিমের আয় এটা, আর তার হচ্ছে তার 1 বছরের ঋণ। তার করিমের 1 বছরের ব্যয় এটা, করিমের 1 বছরের আয় এটা, করিমের 1 বছরের ঋণ এটা। তাহলে প্রশ্ন মতে কি, তার যেহেতু ঋণটা বেশি, তাই না, 4x/5 প্লাস হচ্ছে 4,000 টাকা, তার এই যে খরচটা বেশি, খরচ থেকে যদি আমি তার আয়টা বাদ দিয়ে দিই, তাহলে তার এই 2750 টাকা ঋণ হয়। সে আয়ের থেকে খরচ বেশি করে, জন্য এটা তো বেশিটা থেকে তার শুধু আয়টা বাদ দিলাম, তার 1 বছরের খরচ থেকে 1 বছরের আয় বাদ দিলাম, বাদ দিলে সেটা কি হয়ে যায়, ঋণের সমানটা হয়ে যায়। 1 বছরে কত টাকা ঋণ করে সেটা সমান হয়ে যায়, এই জন্যই সমীকরণটা সাজানো হয়েছে, ঠিক আছে। না বুঝলে আবার একটু বারবার ব্যাকে এসে দেখেন, তার খরচটা বেশি, সেখান থেকে তার আয়টা বাদ দিলাম, খরচ থেকে আয় বাদ দিলে তার যে ঋণটা, যেহেতু সে ঋণগ্রস্ত, এই জন্য এই ঋণটা রয়ে গেছে। তাহলে এখন আমরা এই সমীকরণ সমাধান করব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 4x প্লাস হচ্ছে 4 5 20, 20,000, আর একবারে করে দিই, মাইনাস হচ্ছে কত, 5x, ইকুয়ালটা হচ্ছে কত, 2750। তাহলে এখানে থাকে কত, 20,000 মাইনাস হচ্ছে x, ইকুয়ালটা হচ্ছে, এটা তো এর সাথে একে গুণ হয়ে যাবে, ঠিক আছে না, এটা ওই পাশে একে গুণ হয়ে যাবে। তাহলে গুণ হবে কত হয়, 5 0 0, 5 5 25, 5 হাতে আছে 2, 5 7 35, আর 2 37, 3, 5 10 3 13, এই যে এত। তাহলে 20,000 মাইনাস হচ্ছে 13,750, মাইনাস এক্স, ওই পাশে গেলে প্লাস এক্স, তাহলে 13,750। তাহলে কত থাকে, 5 0 2 6, তাহলে 6,250 টাকা, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আনসার। উভয়ের আয় কত, উভয়ের আয় হচ্ছে 6,250 টাকা। একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত, বৃত্তের ব্যাসার্ধ r। তাহলে বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের ব্যাস কত হয়, বৃত্তের ব্যাস হচ্ছে 2r। তাহলে বৃত্তের পরিধি কত হবে, বৃত্তের পরিধি হবে 2πr, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কি বলছে যে বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য, তাহলে পরিধি অবশ্যই বড়, তাহলে 2πr মাইনাস হচ্ছে বৃত্তের ব্যাস সমান হচ্ছে কত, এই যে 90, ঠিক আছে।
পার্থক্য না, তার মানে হচ্ছে বিয়োগ। তাহলে পরিধি থেকে ব্যাস বিয়োগ দিলে 90 থাকবে। তাহলে এখন দেখেন দুইটার মধ্যে 2r কমন আছে, তাহলে 2r কমন গেলে কি থাকবে, পাই মাইনাস 1। তাহলে 2r, পায়ের মান কত আমরা জানি হচ্ছে 22/7 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে 2r 22 মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে 2r 22 থেকে 7 গেলে 15 থাকে, ইন্টু ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে 2r ইকুয়াল টু হচ্ছে 90 ইন্টু, এখানে যেহেতু ভগ্নাংশ ছিল মানে উল্টে যাবে, তাহলে 15 ওই পাশে কোন অবস্থায় গেলে উল্টে যায়, ঠিক আছে। তাহলে 6, তাহলে 2r ইকুয়াল টু হচ্ছে 6 সাথে 42। তাহলে r ইকুয়াল টু 2 দ্বারা ভাগ করলে কত হবে, 21। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার, ঠিক আছে। হাইটের মান নির্ণয় আছে, a ইকুয়াল টু 21, b ইকুয়াল টু 9 হলে 16 স্কোয়ার মাইনাস 72 ab প্লাস 81 b স্কোয়ারের মান কত। আচ্ছা, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটাকে আমি লিখতে পারি 4a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4a ইন্টু 81, যেহেতু এখানে 9b হবে, প্লাস হচ্ছে 9b হোল স্কোয়ার। 4 দুগুণে 8, 8 নং 72 ab, আর 81কে লেখা যায় 9b হোল স্কোয়ার, কারণ 9 9 81। তাহলে এটা কি হয়েছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে কি a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে a এর মান কত 21 মাইনাস 9 ইন্টু b এর মান কত 9, 4 21 84 মাইনাস হচ্ছে 9 9 81। তাহলে 84 থেকে 81 গেলে 3 স্কোয়ারে 3 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9। তো এটি হচ্ছে আনসার।